আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। রমজান মাসে তেল সংকট এবং ডাল ও চাউলের দর বৃদ্ধি অব্যাহত থাকায় ভোক্তা পর্যায়ে বেড়েছে অসন্তোষ। মেহেরপুর ভোজ্য তেল বাজারজাতকারী কোম্পানিগুলো চাহিদা মতো সরবরাহ করতে পারছে না। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 200 টাকা করে। এদিকে চট্টগ্রামে ভোজ্য তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বাজার বসানো হয়েছে। ভোলায় বাজার দর স্থিতিশীল রাখতে ন্যায্য দামে ডিম, মুরগি, দুধ বিক্রি করা হচ্ছে। যে উজ্জির দাম বেশি, তেলের দাম বেশি, চিনি এইগুলা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এক এক কোম্পানি এক রকমভাবে তেল দিচ্ছে, কারো কাছে চাচ্ছি 2 কার্টন, দিচ্ছে আমাদের কাছে 10 পিস 5 পিস এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারা তো সেই প্রতিশ্রুতি রাখছে না। আমাদেরকে যে দিবে আমরা তো পাচ্ছি না। বরিশালে ফল ও খাবার হোটেলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে 6টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও একটি খাবার দোকান থেকে 2,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে রমজানে বাড়তি দামে পণ্য বিক্রি বন্ধে সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের এস রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা, বাড়তি দাম আদায় সহ নানা অভিযোগে 3টি দোকানকে জরিমানা করা হয়। নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও 5 আগস্ট থানায় লুট হওয়া সকল অস্ত্র এখনও সন্ত্রাসীদের কাছে রয়েছে। আওয়ামী দোসররা এসব অস্ত্র দিয়ে এখন দেশব্যাপী অপকর্ম করছে বলেও মন্তব্য করেন অ্যানি। এরা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন সব করেছে, লুটপাট করেছে, কিন্তু এখন দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে। আমরা যদি সজাগ না হই তাহলে 5 তারিখ চলে গেছে। 5 তারিখের পর এই দেশের মানুষের প্রত্যাশা আপনাদের আমার সরকারের উপর বেড়েছে। এই জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, সজাগ থাকতে হবে। জামালপুরের বক্সিগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। দুপুরে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের 3 স্টার ব্রিক্স, রহমত ব্রিক্স, উজ্জ্বল ব্রিক্স, নাফিজ ব্রিক্স এবং বগারচর ইউনিয়নের একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় 4টি ইটভাটা মালিককে 2 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হোসনা। গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় গুলিবিদ্ধ ভ্যান চালক আব্দুস সামাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি দেবিদ্বারের ধামতি উত্তরপাড়ার বাসিন্দা। দুপুরে দেবিদ্বার উপজেলার ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব FM তারেক মুন্সি, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়। গণ অভ্যুত্থানের 6 মাস পেরোলেও জুলাই বিপ্লবে হামলাকারীদের বিচার নিশ্চিত করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি হামলাকারীরা অসুস্থতার দোহাই দিয়ে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। এতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এখনো লীগের ঘোষণা অবাধে আমাদের এই ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা তো দূরে থাক, তাদেরকে আরো
ঢেকে রাখার জন্য, তাদের সকল পাপকে ঢেকে রাখার জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে। এই জিনিসগুলো যদি আমাদের প্রশাসন বন্ধ না করে, তবে আমরা কিন্তু বাধ্য হব আজকে মানববন্ধন থেকে কালকে বিক্ষোভ এবং তার পরবর্তীতে প্রশাসনকে নামানোর আন্দোলনের যেতে। শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সায়েন্স প্রিপারেটরি হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে উপজেলার সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্কুলের শিক্ষার্থীরা জানায়, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে স্কুল দখলে নেয়ার চেষ্টা করছে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় 1.5 লাখেরও বেশি টাকা নিয়ে যায়। সকল ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেয়। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ঢাকার ধামরায়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য শরীফুল ইসলাম নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধামরায়ের ডেমরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি রাঙামাটি সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। এদিকে পাবনায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। গেল রাতে ঈশ্বরদীর দাসুরিয়া রেলগেট এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক আশিক শেখ নিহত হন। এছাড়া রাজবাড়ীর কালুখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আইনজীবী জুয়েল রানা নিহত হয়েছে। 3 জেলা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালমনিরহাটের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার মঙ্গলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল শিকদার নামের এক ইজি বাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে কুড়িগ্রামের কচাকাঁটায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই সময় একটি সুইসাইড নোট ও মোবাইল ধারণ করা ভিডিও বার্তা উদ্ধার করে পুলিশ। দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালী সদরে ইয়াবাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার নাজমা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জের এবং এরশাদ উল্লাহ কক্সবাজারের বাসিন্দা। যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে 1,65,63,000 টাকার চোরা চালান পণ্য আটক করেছে বিজিবি। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জোড়া খুন মামলায় আসামি আমির হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ মেহেদি হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। পিরোজপুর সদরে এক বৃদ্ধার গহনা চুরির ঘটনায় মিলন শেখ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ভারতের স্লট বুকিং সমস্যায় ভুটান থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধায় 53 দিন ধরে পাথর আমদানি বন্ধ আছে। এতে বন্দরের আমদানি রপ্তানিকারক ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিকরা পড়েছেন সংকটে। কাজ না থাকায় মানবেতর জীবন পার করছেন 5 শতাধিক পাথর ওঠানামা শ্রমিক। এই অবস্থা চলতে থাকলে ভারতের পাথর আমদানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাথর আমদানি রপ্তানিকারকরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পাথর নির্ভর একটি বন্দর। প্রতিদিন 5 থেকে 600 পাথরবাহী ট্রাক ভারত থেকে সড়ক পথ দিয়ে প্রবেশ করত এই বন্দরে। কিন্তু গত 4 জানুয়ারি ভুটান ভারতের স্লট বুকিং এবং ট্যাক্স জটিলতায় ভুটান বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ করে দেয়। এ কারণে ভারত এবং নেপাল থেকে সামান্য কিছু পাথরবাহী ট্রাক আসলেও ভুটান থেকে কোনো ট্রাক আসছে না। ব্যবসায়ীরা বলছেন, ভারতে পাথরের তুলনায় ভুটানের পাথরের চাহিদা বেশি। এতে বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। ইন্ডিয়া হঠাৎ করে স্লট বুকিং এর আওতায় আনায় এই গাড়িগুলো বন্ধ হয়েছে। তারা স্লট বুকিং এর আওতায় আসলে তাহলে রেটটা বেড়ে যাবে। দেশের সরকার যদি যৌথভাবে এটাকে সমাধান করে, তাহলে আমাদের বাংলাবান্ধা পোর্টের জন্য খুব ভালো উপকার হয়। পাথর ওঠানামা শ্রমিকরা পড়েছেন বিপাকে। সেই বন্দরের দোকানিদের বিক্রি নেমেছে তলানিতে।
এই আমাদের স্কুল বন্ধের 500 শ্রমিক আছি, আমরা এখন খুব মানবতার জীবনযাপন করতেছি। 24 সালে যেভাবে গাড়ি আসতো 500-700 গাড়ি আসতো, ভারতে 60 থেকে 70টা গাড়ি আসতেছে। ভারত এবং ভুটানের মধ্যে যে সমস্যা চলছে দ্রুতই সমাধানের আশা এই কর্মকর্তার। বিশেষ করে শ্রমিকরা তারা খুবই কষ্টের মধ্যে আছে, তাদের বর্তমানে আয় অনেক কমে গেছে। তো ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে যে সমস্যা চলছে এইটা আমরা আশা করছি খুব শীঘ্রই সমাধান হবে এবং সপ্তাহখানেকের মধ্যেই হয়তো ভুটানি পাথর আমদানি শুরু হবে। দ্রুত ভুটান থেকে পাথর আমদানি চালু করতে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আলিরা সুলতানা, RTV। দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কৃষকরা। এতে বিকল্প উপায় সেচ দেয় ফসল উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। হুমকির মুখে পড়েছে বোরো ধান সহ অন্যান্য ফসল। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দেখে মনে হতে পারে এটি কোনো মরা খাল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় খালটি শুকিয়ে আছে। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গঙ্গা কপোতাক্ষ ক্যানেলের সেচ প্রকল্পের আওতায় প্রায় 5000 হেক্টর জমি রয়েছে। এই সেচ প্রকল্পের পানির উপর নির্ভরশীল আলমডাঙ্গার অধিকাংশ কৃষক। তবে চলতি বড় মৌসুমে খালে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এতে জমিতে বিকল্প উপায়ে সেচ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ক্যানেলের থেকে পানি না আসাতে প্রতিদিন আমাদের জমিতে পানি দিতে আছে। তেল কিনতে আর দৈনিক দেওয়া লাগছে পানি, মেশিনেরও পানি লাগছে, আবার মেশিনের ধানও দেওয়া লাগছে। আর এখন খরচ খুব অতিরিক্ত, এত কষ্ট হতে আবার না করে ভালো। ডিসেম্বর থেকে আসছে পানি দেবে, এটা আজ পর্যন্ত আমরা পানি পাচ্ছি না। ক্যানেলের সংস্কার কাজ চলায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। শেষ হলেই পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ভেড়ামারায় অবস্থিত পাম্প হাউসে ইনটেক চ্যানেলের পলি অপসারণ কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন পলি অপসারণ হলে শীঘ্রই সকল ক্যানেলে পানি পাবে এবং কৃষকরা উপকৃত হবে। ফসল রক্ষায় সংস্কার কাজ শেষে দ্রুত পানি সরবরাহের দাবি জানিয়েছেন কৃষকরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় 2.5 কেজি ওজনের 18টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই সময় আটক করা হয়েছে 2 চোরা কারবারিকে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা 6 বিজিবির দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। আটককৃতরা হলেন জেলার দামুরহুদার রফিকুল ইসলাম ও কুমিল্লার দেবিদ্বারের লিটন খান। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ সহ সকল স্টেক হোল্ডারদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করা সহ 3 দফা দাবি জানিয়ে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারের রেললাইন অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা, পিএসসি ও ইউজিসি সহ দেশের বিভিন্ন দপ্তরে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এই সময় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে 3 দফা দাবি উত্থাপন করে অবরোধ প্রত্যাহার করলে 2 ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবং জনভোগান্তির কথা বিবেচনা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও জনমত গ্রহণের লক্ষ্যে নড়াইলে গণশুনানি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সুনীল অর্থনীতি গড়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সীমা ও উপকূল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ। ভোলার সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল-আপে বিভিন্ন কলেজে জোরপূর্বক কোচিং ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক শীর্ষ নেতাদের সন্তানরা বলেছেন, পরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ডে শহীদ গাজী আবু বকর সিদ্দিকী হত্যার প্রতিবাদে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিজের তৈরি বিমানে আকাশেওড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার 60 ঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লাকে 50,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রূপগঞ্জে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ফসলের আধুনিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিপণ্য আরও লাভজনক করার লক্ষ্যে মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ সন্ধ্যা 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।